হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার। আর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামিনেশনের অ্যাকাউন্টস এর পরীক্ষা আমাদের নেক্সট, এবং তার আগে আমরা 3টে ফুল ডে কিন্তু সময় পেয়েছি। আর এবং আমাদের টার্গেট এই 3টে দিনে আমরা সমস্ত চ্যাপ্টার, সমস্ত কনসেপ্ট ফুল র্যাপিড রিভিশন করব, লাস্ট মিনিট রিভিশন করব উইথ কনসেপ্ট অ্যান্ড উইথ সামস অ্যান্ড অ্যান্সার। আমরা হাতে কলমে একটা করে অঙ্ক করব এবং তার কনসেপ্ট গুলোকে বুঝবো, এবং ওই চ্যাপ্টার্স এর যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, এখনো তোমাদের যাদের কনসেপ্টে প্রবলেম রয়েছে বা অঙ্ক করতে গেলে প্রবলেম হচ্ছে, তাদের এই ভিডিওটা দেখলে তাদের কিন্তু সেই চ্যাপ্টার্স এর সেই টপিকের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আমাদের অ্যাকাউন্টসে মূলত 3টে ব্রড ক্যাটাগরি চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে পার্টনারশিপ, দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাকাউন্টিং ফর শেয়ার, এবং থার্ড হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো সবার আগে আমরা কমপ্লিট করব অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ, কারণ এখান থেকে আমাদের কিন্তু টোটাল 25 মার্কস আসতে চলেছে, অর্থাৎ সব থেকে বড় সিলেবাসে আমাদের রয়েছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। এই অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ কিন্তু আমাদের আবার 4টে চ্যাপ্টারে বিভক্ত: চেঞ্জ ইন পিএসআর, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ অ্যান্ড ডিসলিউশন কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার্সে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করব। তো সবার আগে দেখি আমাদের যে প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ 2, তার মধ্যে প্রথম যে ইউনিট চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, মুনাফা বন্টনের হারে পরিবর্তন। এই চ্যাপ্টার্সে আমাদের কি কি টপিকস থাকে এবং কি কি জিনিস করতে হয়, কনসেপ্টটা দেখে নিই, তারপর আমরা হাতে কলমে একটা অঙ্ক কিন্তু করতে চলেছি। সবার আগে আমাদের এই চ্যাপ্টার্সে কি হয়, আমাদের পুরনো পার্টনারদের একটা ওল্ড পিএসআর ছিল, এবং সেই ওল্ড পিএসআরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি কারণের জন্য? কারণ পার্টনাররা নিজেরা মনে করছে আমরা আগে একটা নির্দিষ্ট রেশিওতে প্রফিট শেয়ার করতাম, এখন আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ নিজেরা ইচ্ছে মতো পিএসআর চেঞ্জ করছে। তাই ওল্ড পিএসআর বন্ধ হয়ে যাবে, নিউ পিএসআর আমার অঙ্কে দেওয়া থাকবে, এবং সেখান থেকে ওল্ড পিএসআর এবং নিউ পিএসআর কে নিয়ে আমরা জানি ওল্ড মাইনাস নিউ করলে আমরা পাবো হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, অথবা নিউ মাইনাস ওল্ড করলে আমরা পাবো হচ্ছে গেইনিং রেশিও। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে চেঞ্জেস, ওল্ড পিএসআর বন্ধ হয়ে যাওয়া, নিউ পিএসআর চালু হওয়া, এবং তার ফলে স্যাক্রিফাইস কেউ করবে, তার ফলে কেউ গেইন করবে, রাইট? এবার সবার আগে স্যাক্রিফাইসিং রেশিও বা ত্যাগানুপাত কিভাবে বেরোয়? আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ, অর্থাৎ পুরোনো রেশিও কি ছিল মাইনাস করে দাও নিউ রেশিও দিয়ে, এবং যেটা ব্যালেন্স পড়ে থাকবে সেটাই হচ্ছে তার স্যাক্রিফাইস। এবার যখন আমরা স্যাক্রিফাইসিং রেশিওর এই ফর্মুলাটাকে ইউজ করব ওল্ড মাইনাস নিউ, সেক্ষেত্রে যার যার পজিটিভে ফিগার বেরোবে তাকে বলবো আমরা স্যাক্রিফাইস করেছে, যাদের নেগেটিভে বেরোবে তাদের বলবো গেইন করেছে, রাইট? তাহলে আমরা ওল্ড মাইনাস নিউ ফর্মুলাটি ইউজ করলাম, দেখা গেল আমাদের বেরোলো 2/3, তাহলে এটা পজিটিভ, তাহলে এটাকে বলবো স্যাক্রিফাইস করেছে। দেখা গেলো -2/3 বেরোলো, তাহলে বলবো গেইন করেছে। এরপরে আমরা গেইনিং রেশিওর ফর্মুলাটা একবার দেখে নিই, এটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগতেও পারে, অথবা আমাদের 2 মার্কস 3 মার্কস এর কোশ্চেন মধ্যে আসতে পারে, অথবা আমাদের যে রিটায়ারমেন্ট এবং ডেথ এর চ্যাপ্টার করবো সেখানে কিন্তু গেইনিং রেশিও মাস্ট লাগে। চলো, গেইনিং রেশিওর ফর্মুলা কি? গেইনিং রেশিওর ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, অর্থাৎ উল্টে গেল, অর্থাৎ নিউ নিউ মাইনাস ওল্ড করলেই কিন্তু আমাদের গেইনিং কে কে করেছে, অর্থাৎ কে কে গেইন করছে তার বেরোবে সেই গেইনিং রেশিও। এবং এক্ষেত্রে যখন আমরা গেইনিং রেশিওর ফর্মুলা ইউজ করব, তখন যাদের পজিটিভ বেরোবে তাদের বলবো গেইন করেছে, যাদের নেগেটিভ বেরোবে তাদের বলবো স্যাক্রিফাইস করেছে, তাহলে কিন্তু উল্টো। এরপর আমাদের এই চ্যাপ্টার্স এর মধ্যে কি থাকে, একটা এক্সিস্টিং ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এবং ব্যালেন্স শিটের মধ্যে বেশ কিছু অ্যাসেট আমাদেরকে দেওয়া থাকবে, বেশ কিছু লাইবিলিটিস আমাদেরকে দেওয়া থাকবে। এবার সেই অ্যাসেট বা লাইবিলিটিস গুলো ট্রিটমেন্ট করতে হবে চেঞ্জ ইন পিএসআর হওয়ার জন্য। কি কি এফেক্ট পড়ে? আমাদের যখনই কোনো পিএসআর চেঞ্জ হয়, আমাদের সবার আগে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়, বিভিন্ন আদার নরমাল অ্যাসেটস এবং নরমাল লাইবিলিটিস যেগুলো থাকে সেগুলোর ভ্যালুয়েশন চেঞ্জ হতে পারে, যার জন্য রিভ্যালু করতে হতে পারে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হতে পারে। আর কিছু আছে আমাদের স্পেশাল অ্যাসেট এবং স্পেশাল লাইবিলিটিস, সেগুলোকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট করি। ব্যাস এই 3টে ট্রিটমেন্ট কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে করি যখনই চেঞ্জ ইন পিএসআর হবে। সবার আগে দেখে নিই কি কি আইটেমস থাকতে পারে এবং তার ট্রিটমেন্ট মূলত কি ধরনের হয়ে থাকে। সবার আগে পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল আমাদের একটা স্পেশাল আইটেম, কেন? কারণ এর জন্য আমরা একটা স্পেশাল অ্যাকাউন্ট বানাই পার্টনার্স ক্যাপিটাল বলে। তাই যত পার্টনার্স ক্যাপিটালে ব্যালেন্স থাকবে সেটা কিন্তু ডাইরেক্টলি আমরা পোস্ট করে দেবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স হিসেবে।
এরপর আমাদের সানডে ক্রেডিটার্স আমাদের কিন্তু নর্মাল লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস নর্মাল লাইবিলিটি, বিলস পেয়েবল নর্মাল লাইবিলিটি, এই সমস্ত নর্মাল লাইবিলিটিস গুলো আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চেক করব যে তাদের কোনো ভ্যালুয়েশন চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ আগের থেকে লাইবিলিটি বাড়লো না কমলো। যদি বাড়া বা কমা হয় লাইবিলিটিস, তাহলে আমরা সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে দেখাবো। এরপর এইদিকে আমাদের আছে গুডউইল। গুডউইল আমাদের স্পেশাল আইটেম। স্পেশাল আইটেম আমরা কি করব, স্পেশাল ভাবে ট্রিট করব, একটু পরে বলছি। তার আগে আমরা দেখি কিছু নর্মাল অ্যাসেট রয়েছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নর্মাল অ্যাসেট, ইনভেস্টমেন্ট নর্মাল অ্যাসেট, সানি ডিটেলস নর্মাল অ্যাসেট, বিল রিসিভেবল নর্মাল অ্যাসেট, এবং ক্যাশ এবং ব্যাংক যেটা আছে সেটা কিন্তু আমাদের স্পেশাল আইটেম। কেন? ক্যাশ বা ব্যাংকের জন্য আমরা কিন্তু একটা আলাদা অ্যাকাউন্ট খুলে থাকি, এবং সেই ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্সটাকে কিন্তু আমরা আলাদাভাবে ব্যালেন্স শিটে আবার দেখাই। তাই যে সমস্ত নর্মাল অ্যাসেট গুলো দেওয়া থাকলো সেইগুলোর ভ্যালুয়েশন যদি চেঞ্জ হয়, দাম বেড়েছে বা কমেছে, তাহলে সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পাঠাবো। না হলে সেটা ডাইরেক্টলি আমরা পোস্টিং করে দেবো কোথায়, না হলে সেটা আমরা ডাইরেক্টলি পোস্টিং করে দেবো নিউ ব্যালেন্স শিটের মধ্যে। তাহলে আমরা বলতে পারি নর্মাল লাইবিলিটিস এবং নর্মাল অ্যাসেট যদি ভ্যালু চেঞ্জ হয় রিভ্যালুয়েশন, ভ্যালু যদি চেঞ্জ না হয় অথবা ভ্যালু চেঞ্জ হওয়ার পরে যে ব্যালেন্সটা পড়ে থাকছে সেটা আমাদের নিউ ব্যালেন্স শিটের মধ্যে দেখাতে হবে। এরপরে স্পেশাল আইটেমের কথা, একটা পার্টনার্স ক্যাপিটাল বললাম যেটা ডাইরেক্টলি পার্টনার্স ক্যাপিটালের মধ্যে চলে গেল। গুডউইল, এখানে অলরেডি যদি আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে গুডউইল দেওয়া থাকে, সেটাকে আমরা বলতে পারি পারচেজ গুডউইল বা এক্সিস্টিং গুডউইল। এবং এই গুডউইলটা কার টাকায় কেনা? এটা ওল্ড পার্টনারদের টাকাতে কেনা, তাই ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগাভাগি করে বাড়ি নিয়ে চলে যাবে। তাহলে গুডউইলের টাকা কি হবে? ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে বাড়ি নিয়ে চলে যাবে, এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পোস্টিং করতে চলেছি। এরপরে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ আমাদের স্পেশাল আইটেম, এবং যদি অঙ্কে কিছু না বলে তাহলে ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে ভাগাভাগি করে নিয়ে চলে যাবে। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের নেট প্রফিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কিন্তু আমাদের প্রফিট যেটা আছে সেটা দেওয়া আছে। এইগুলো সবই হচ্ছে স্পেশাল আইটেম। এগুলো সম্পর্কে যদি স্পেসিফিক্যালি কিছু বলে দেন আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট করব। আর যদি স্পেসিফিক্যালি কিছু না বলে, এটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে চলে যাবে। সেম ভাবে এইদিকে দেখো ইওলো করা বেশ কিছু স্পেশাল অ্যাসেটের কথা বলা হয়েছে। যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, অর্থাৎ আমাদের লস বেরিয়েছিল। ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, এই আইটেম গুলো সবই হচ্ছে আমাদের স্পেশাল টাইপের অ্যাসেট, এবং এইগুলো সব ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যাবে যদি অঙ্কে স্পেসিফিক্যালি কোনো ট্রিটমেন্ট করতে না বলে। এর মধ্যে থেকে তোমাদের অঙ্কে গ্যারান্টেড যে আইটেম গুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ এবং ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। এই তিনটে কিন্তু থাকার চান্সেস হাই, রাইট? এবার আমরা কি করব, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে আমরা দেখবো যে কি হয়, কি হলে ডেবিট করবো এবং কি হলে আমরা ক্রেডিট করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে আমাদের বর্তমান যে বিজনেস, সেই বিজনেসে কোনো পিস এর চেঞ্জ হওয়ার কারণে অ্যাসেট বা লাইবিলিটির যে ভ্যালু কমছে বা বাড়ছে সেটাকে রেকর্ড করার জন্য যে নমিনাল অ্যাকাউন্টটাকে আমরা টেম্পোরারি খুলি, সেটাই হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ পুনরায় ভ্যালু করার জন্য যে অ্যাকাউন্ট। এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে যদি আমাদের লস বা এক্সপেন্সেস হয়, অর্থাৎ আমার যদি ক্ষতি হয়ে যায়, লস হয়, তাহলে আমরা করব ডেবিট। এরপরে আমাদের যদি কোনো লাভ হয়, ইনকাম বা গেইন যদি হয়, তাহলে আমরা করব ক্রেডিট। তাহলে আমি যদি এক কথায় লিখে দিই, আমাদের ডেবিট সাইডটা কি হবে? আমাদের ডেবিট সাইডটা হচ্ছে লস অথবা এক্সপেন্সেস। আমাদের ক্রেডিট সাইডটা কি হবে? গেইন অথবা ইনকাম, রাইট? এরপরে দেখো কি কি সময় আমাদের ক্ষতি হতে পারে বা লস হতে পারে, কি কি সময় আমাদের ইনকাম হতে পারে। সবার আগে দেখি অ্যাসেটের ভ্যালু কমে গেছে। আগে আমার কাছে 10 লাখ টাকার বিল্ডিং ছিল, 2 লাখ টাকা কমে গেল, তাহলে আমি বলতে পারি আমার লস হয়ে গেল, কারণ আমার অ্যাসেটের ভ্যালু কমে গেল। তখন করব ডেবিট। লাইবিলিটিস বেড়ে গেছে, লাইবিলিটিস যদি বেড়ে যায়, আমার দায় বেড়ে গেল, তাহলে আমার লস হয়ে গেল, বেশি টাকা দিতে হবে লোককে, তাহলে আমাদের ডেবিট। আনরেকর্ডেড লাইবিলিটিস, একটা লাইবিলিটিস বইতে লেখা ছিল না, নতুন করে লিখছি, তার মানে আমার লাইবিলিটিসটা বেড়ে গেল, আমার লোককে বেশি টাকা দিতে হবে, তাহলেও হবে ডেবিট, রাইট? এরপরে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, তাহলে আমার লাভ হচ্ছে, করব ক্রেডিট। আমার লাইবিলিটিস কমে গেল, তাহলে লোকে কম টাকা দিতে হবে, তাহলে আমার লাভ হলো, তাহলে আমরা করব ক্রেডিট। আনরেকর্ডেড অ্যাসেট আমরা এখন লিখেছি, অর্থাৎ একটা অ্যাসেট লেখা ছিল না, নতুন করে দেখালাম, তাহলে অ্যাসেট বাড়লো, তাহলে আমরা করব হচ্ছে ক্রেডিট। এরপরে আমরা কি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স বার করব। ক্রেডিট সাইডটা যদি দেখি বড়, অর্থাৎ আমরা ইনকামটা বড়, তাহলে আমরা বলবো ডেবিট টোটাল লিখলাম, এবং অপোজিট সাইডেও টোটাল লিখলাম। সেখান থেকে ডেবিট সাইডের আইটেমগুলোকে সব লেস করে দিলাম, এবং যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো গেইন হয়েছে, গেইন অন রিভ্যালুয়েশন বা প্রফিট অন রিভ্যালুয়েশন। কিন্তু যদি আমাদের উল্টো হয়, ডেবিট সাইডটা বড় অর্থাৎ লস বা এক্সপেন্সেস বেশি,
সেটাকে আমরা টোটালি লিখলাম, অপোজিট সাইডে টোটালি লিখলাম, এবং আমাদের ক্রেডিট সাইডে আইটেমগুলোকে সব লেস করে দিলাম, এবং যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো লস অন রিভ্যালুয়েশন, রাইট? এরপরে আমরা কি করতে চলেছি, আমাদের এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল সব কিন্তু আমরা খুব শর্ট টাইমের মধ্যে রিকভার করলাম, এবং আমরা এবার হাতে কলমে একটা পুরো অঙ্ক করব, এবং আমাদের এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট তোমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে। চলো সবার আগে আমরা দেখি অঙ্কটা কি বলেছে, তারপরে আমরা দেখবো যে কি কি বানাতে বলেছে, তারপরে আমরা ছক কাটবো এবং অঙ্ক করবো। দেখো, এ, বি এবং সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস, অর্থাৎ পিএসআর বলেছে ইন দ্য রেশিও 3:2:1। তাহলে এটাকে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি আমাদের ওল্ড পিএসআর, রাইট? তাহলে 3:2:1 হচ্ছে এ, বি এবং সি এর ওল্ড পিএসআর। এবার অঙ্কে কি বলছে, দেয়ার ব্যালেন্সেস, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 2025, অর্থাৎ 31st March 2025 এ একটা ব্যালেন্স শিট দেওয়া। সেখানে দেখো লাইবিলিটিস এর মধ্যে এ, বি আর সি এর ক্যাপিটালের ব্যালেন্স বলে দিয়েছে, তাহলে এটা ডাইরেক্টলি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলেছে, এই সম্পর্কে যদি স্পেসিফিক্যালি কোনো ট্রিটমেন্ট বলে তাহলে সেই অনুযায়ী ট্রিট করবো, না হলে ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগাভাগি হয়ে যাবে। ক্রেডিটার্স, ক্রেডিটার্স যদি নিচে কিছু বলে তাহলে রিভ্যালুয়েশন, না হলে আমাদের নিউ ব্যালেন্স শিটের মধ্যে চলে যাবে। গুডউইল, গুডউইল দেখো এক্সিস্টিং গুডউইল কিছু টাকা দেওয়া রয়েছে, তাহলে এটা আমরা কি করতে চলেছি, এটা যদি স্পেসিফিক্যালি কিছু বলে ভালো, না হলে ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এরপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা সম্পর্কে যদি ভ্যালুয়েশন কিছু চেঞ্জ হয় তাহলে রিভ্যালুয়েশন, না হলে নিউ ব্যালেন্স শিট। এরপর ডেটাস, ডেটাস আমাদের কি হবে, যদি ভ্যালুয়েশন চেঞ্জ হয় গুড, আর ভ্যালুয়েশন চেঞ্জ না হলে নিউ ব্যালেন্স শিট। প্রভিশন, প্রভিশন হচ্ছে আমাদের এক ধরনের লাইবিলিটিস, সেটা আমরা ডেটাস থেকে লেস করে দেখাই। তো প্রভিশন সম্পর্কে যদি কিছু বলে যে বেড়েছে বা কমেছে তাহলে রিভ্যালুয়েশন, না হলে আমাদের নিউ ব্যালেন্স শিট। স্টক, স্টক আমার নর্মাল অ্যাসেট, ভ্যালু যদি চেঞ্জ হয় রিভ্যালুয়েশন, না হলে নিউ ব্যালেন্স শিট। ক্যাশ এবং ব্যাংকের ব্যালেন্স, আমাদের একটা আলাদা করে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও পারি, না হলে নিউ ব্যালেন্স শিটের মধ্যে যা ভ্যালু চেঞ্জ হবে সেটা অ্যাডলেস করে বসিয়ে দেবো। এই হচ্ছে আমার সিম্পল একটা অঙ্ক দেওয়া, যার মধ্যে আমি বলতে পারি ইম্পর্টেন্ট কোনটা কোনটা মনে রাখার, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, গুডউইলের টাকা, আর হচ্ছে প্রভিশনের টাকা। এই তিনটে আইটেমে স্পেশাল ট্রিটমেন্ট হতেও পারে, নাও হতে পারে। এছাড়া এই অঙ্কের মধ্যে কিন্তু আর কোনো টাফ কিছু থাকে না। চলো এরপর আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলছে, বলছে দ্য পার্টনার্স চেঞ্জ দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও 1:1:1, অর্থাৎ নিউ পিএসআর হচ্ছে কিন্তু 1:1:1, তাহলে এটাকে বলতে পারি নিউ পিএসআর। এরপর আমাদের কি বলছে, 1 এপ্রিল 2025, অর্থাৎ পরের বছরের শুরু থেকেই নিউ পিএসআর চেঞ্জ হলো, আর নিউ পিএসআর যেই চেঞ্জ হবে আমাদেরকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। দ্য ফলোইং টার্মস আর এগ্রিড আপন, কি কি হয়েছে, বলছে গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 2 years পারচেস, অর্থাৎ লাস্ট 2 বছরের যে অ্যাভারেজ প্রফিট হবে সেই অনুযায়ী আমাদেরকে গুডউইলের ভ্যালু করতে হবে। অফ লাস্ট 3 completed years, অর্থাৎ লাস্ট 3 বছরের প্রফিট দেওয়া, সেটা সবার আগে আমাদেরকে অ্যাভারেজ প্রফিট বার করতে হবে, এবং সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 years এর রেসপেক্টে আমাদের কি হবে, গুডউইলের ভ্যালু করতে হবে। এরপর ল্যান্ড এন্ড বিল্ডিং শুড বি রিভ্যালুড অ্যাট 1,30,000, তাহলে এখন বর্তমানে 1,30,000 টাকা ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু হয়েছে, আগে কত ছিল 1,20,000, তাহলে আমি বলতে পারি 10,000 টাকা বেড়েছে। এরপর প্রভিশন টু বি মেড 5% অন ডেটার্স, অর্থাৎ ডেটার 60,000 টাকা ছিল, তার উপরে 5% টোটাল প্রভিশন লাগবে, তাহলে আমি বলতে পারি 60,000 টাকার উপরে যদি 5% করি তাহলে 5 × 6, তাহলে 3,000 হয়, তাহলে অলরেডি দেখো 2,000 বানানো আছে, তাহলে বলতে পারি 1,000 টাকার প্রভিশন এখনো বাড়লো, তাহলে এটা রিভ্যালুয়েশনে যাবে। এরপর ক্লেম অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ইজ 8,000, অর্থাৎ আমাদের ওয়ার্কম্যান যারা আমার কাছে লেবাররা কাজ করে তারা 8,000 টাকার ক্লেম করেছে, এবং সেই টাকাটা এই ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভের মধ্যে থেকে দিয়ে দেবো, এবং বাকি যতটুকু টাকা পড়ে থাকবে সেই টাকাটা ভাগ করে নেবে ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে। ব্যাস দ্যাটস অল। এরপরে আমাদের কি কি করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং নিউ ব্যালেন্স শিট অফ দ্য রিকনস্টিটিউটেড ফার্ম, অর্থাৎ নতুন যে ফার্ম চেঞ্জ হলো তার নতুন ব্যালেন্স শিট করতে বলেছে। তাহলে সহজে আমরা সবার আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাটবো, পার্টনার্স ক্যাপিটাল কাটবো, ব্যালেন্স শিট কাটবো, তিনটেই একসাথে করব, আমাদের ফুল রিভিশন একটা অঙ্কের মাধ্যমে ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমাদের ছক্কাটা কিন্তু কমপ্লিট। প্রথম হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট এবং ক্রেডিট, পার্টিকুলার অ্যামাউন্ট, তোমাদের দরকার পড়লে দুটো অ্যামাউন্টের কলমও কাটতে পারো, নো ইস্যু। এরপর পার্টনার্স ক্যাপিটাল, তিনটে পার্টনার ছিল এ, বি এন্ড সি, আর তারপরে আমরা কেটে নিয়েছি ব্যালেন্স শিট।
লাইবিলিটিস অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট। আমরা কত তারিখে ব্যালেন্স শিট বানাবো? নতুন ব্যালেন্স শিট 1 এপ্রিল 2025, অর্থাৎ যেদিন আমাদের রিকনস্ট্রাকশন হচ্ছে বা পিএসআর চেঞ্জ হলো তারপর। তাহলে সবার আগে আমরা একটা করে লাইন পড়বো, অঙ্ক দেখবো, ফটাফট ফটাফট রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিটের মধ্যে পোস্টিং করবো। সবার আগে কোন আইটেম রয়েছে? পার্টনার্স ক্যাপিটাল। এটা হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স। পার্টনার্স ক্যাপিটাল আমাদের লাইবিলিটি, তাই আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে ওপেনিং ব্যালেন্স চলে যাবে। তাহলে আমরা বলতে পারি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে বাই ব্যালেন্স বিডি, এ বি আর সি এর কত ব্যালেন্স রয়েছে? 80, 60 and 50। তাহলে 80,000, 60,000 এবং 50,000 টাকা আমরা ব্যালেন্স পাঠিয়ে দিলাম। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের কি বলেছে? ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভটা আমাদের ট্রিটমেন্ট বলেছে 20,000 টাকা ছিল, কিন্তু আমাদের 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 4 নাম্বার আইটেমে বলেছে যে 8,000 টাকার আমাদের ক্লেম রয়েছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম রয়েছে। তাহলে যে 8,000 টাকার ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম রয়েছে, সেটা তাহলে আমাদেরকে রেখে দিতে হবে যারা টাকা চেয়েছে তাদেরকে দেওয়ার জন্য। এবং 8,000 টাকা যদি 20,000 থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখনো পড়ে থাকে 12,000 টাকা। এই 12,000 টাকাটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগাভাগি করবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, জার্নাল এন্ট্রিটা যদি তোমাদেরকে দেখাই, কারণ অনেক অঙ্কে আমাদেরকে জার্নাল এন্ট্রি চাইতে পারে, তাহলে আমরা বলবো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, আমি WCR টা শর্টে লিখলাম, তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট 8,000 টাকা টু এ টু বি টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং এটা আমাদের ওল্ড PSR এ ভাগ করে দেবো বাকি টাকাটা। 12,000 টাকাটা পড়ে থাকবে, এই 12,000 টাকাটা আমরা ওল্ড PSR এ ওল্ড পার্টনার এ বি সি এর মধ্যে ভাগ করে দেবো। এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি। তাহলে সবার আগে দেখি, এই যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম পড়ে থাকছে, এটা আমার লাইবিলিটি হিসেবেই পড়ে থাকছে, তাহলে এটাকে আমরা পাঠিয়ে দেবো নিউ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম। কত টাকা? 8,000 টাকার ক্লেম, 8,000 টাকা দিতে হবে, তাই আমার লাইবিলিটি হয়ে গেল। তাহলে 20,000 টাকার মধ্যে 8,000 টাকার কিন্তু আমার হিসাব হয়ে গেল। এরপরে কত পড়ে আছে? 12,000 টাকা। এই 12,000 টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগাভাগি করে দেবো। তাহলে আমার ওল্ড পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো ক্রেডিট হয়েছে, তাহলে ওল্ড পার্টনারদের ক্রেডিট দিকে আমরা দেখাবো ক্যাপিটাল অ্যাকাউন্টের। তাহলে বাই ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট বলে ওল্ড রেশিও, যেটা আমাদের ওল্ড রেশিও কত? ওল্ড রেশিও হচ্ছে আমাদের 3:2:1 এ ভাগাভাগি করে দেবো। তাহলে 3:2:1 এ 12,000 টাকাটা ভাগাভাগি করে দেবো। তাহলে প্রথম জন পাবে হচ্ছে আমাদের 6,000 টাকা, দ্বিতীয় জন পাবে আমাদের 4,000 টাকা, এবং আমাদের তৃতীয় জন পাবে হচ্ছে 2,000 টাকা। তাহলে 12,000 টাকাটা পুরো ভাগ করে দিলাম ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে গেল। 8,000 টাকা ক্লেম করেছে, তাই লাইবিলিটি সাইডে চলে গেল 8,000 টাকা, এবং পুরো 20,000 টাকার ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কিন্তু হেঁটে গেল, অর্থাৎ ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কিন্তু আর বেঁচে নেই। তাহলে এটারও ট্রিটমেন্ট কমপ্লিট। এরপর পড়ে আছে কি? ক্রেডিটার্স। এবং এরপরে পড়ে আছে শুধুমাত্র আমাদের ক্রেডিটার্স। তো ক্রেডিটার সম্পর্কে কিছু বলেছে কিনা আমাদের শুধু একটু দেখে নিতে হবে। তাহলে দেখো, কোনো অঙ্কে আমাদের ক্রেডিটার সম্পর্কে কিছু বলেনি, তার মানে ক্রেডিটার্স এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, তাই রিভ্যালুয়েশনে যাওয়ার কোনো প্রশ্ন নেই। নিউ ব্যালেন্স শিটের মধ্যে লাইবিলিটি সাইডে জাস্ট বসিয়ে দেবো। তাহলে ক্রেডিটার্স হচ্ছে 40,000 টাকা। তাহলে আমার লাইবিলিটি সাইডের পুরো ট্রিটমেন্ট কিন্তু ফুল কমপ্লিট। লাইবিলিটি সাইডে আর কিছু বেঁচে নেই। এবার আমরা অ্যাসেট সাইডটা দেখব। অ্যাসেট সাইডে সবার আগে বলেছে গুডউইল। তো এই যে গুডউইল, দেখো আমার এই অঙ্কে দুটো গুডউইল বলেছে। একটা হচ্ছে যে গুডউইলটা অলরেডি অঙ্কের মধ্যে দেওয়া 18,000 টাকা, আর একটা নতুন গুডউইলের টাকা, যেটা আমাদের PSR চেঞ্জ হওয়ার কারণে স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিওতে সবাই একজন আরেকজনের সাথে ভাগাভাগি করবে। তাহলে যেটা আমাদের এক্সিস্টিং গুডউইল, সেটাকে আমরা বলি পারচেস গুডউইল।
এটা পুরনো পার্টনারদের টাকা দিয়ে কেনা ছিল, তাই ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে কিন্তু ভাগাভাগি করে দেবে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রি হবে আমাদের এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। কারণ গুডউইল আমার অ্যাসেট ডেবিট হয়ে আছে, তাই হাঁটানোর জন্য এখন ক্রেডিট করলাম। তাহলে সমস্ত পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে 3:2:1 এই 18,000 টাকাটাকে আমাদেরকে জাস্ট ভাগাভাগি করে দিতে হবে। তাহলে টু গুডউইল 3:2:1 টোটাল কত টাকা আমাদের? টোটাল হচ্ছে আমাদের 18,000 টাকা। এই 18,000 টাকাটাকে জাস্ট ভাগ করে দেবো। তাহলে 18,000 টাকাটাকে যদি আমরা ভাগ করি, 18,000 ডিভাইড বাই 6 ইন্টু 3, তাহলে 9,000 টাকা পাবে হচ্ছে মিস্টার এ, 6,000 টাকা পাবে হচ্ছে মিস্টার বি, আর 3,000 টাকা পাবে হচ্ছে মিস্টার সি। টোটাল 18,000 টাকার গুডউইলটা যাদের টাকা ছিল তারা ভাগাভাগি করে বাড়ি নিয়ে চলে গেল। এরপর এরপর আমাদের কি বলেছে? এরপর বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর দাম বেড়েছে, এখন বলেছে 1,30,000 টাকা হয়ে গেল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগে ছিল 1,20,000, এখন হয়ে গেল 1,30,000। তাহলে আমি বলতে পারি 10,000 টাকা ভ্যালু বেড়েছে, তাহলে আমার লাভ হলো। তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। তাহলে বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? 10,000 টাকা বেড়েছে। আগে ছিল আমাদের, এখন হয়েছে 1,30,000 টাকা মাইনাস 1,20,000 টাকা আগে দাম ছিল। তাহলে আমি বলতে পারি 10,000 টাকা বাড়লো, এবং বেড়ে বর্তমানে দাম কত হলো? 1,30,000। তাহলে নিউ ব্যালেন্স শিটের মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,30,000 টাকা পড়ে থাকবে, তাই নিউ ব্যালেন্স শিটের মধ্যেও আমরা বসিয়ে দিই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,30,000 টাকা বর্তমানে যে দাম সেই দামটা বসিয়ে দেবো, 1,30,000 টাকা, রাইট? এরপরে আমাদের দেখো কি বলছে, তাহলে আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এরপর বলছে ডেটাস। ডেটাস 60,000 টাকা আছে, তার মধ্যে প্রভিশন কিছু চেঞ্জ হবে। তাহলে প্রভিশন কত টাকা চেঞ্জ হয়েছে? আমাদের প্রভিশন 60,000 টাকার উপরে 5% ক্রিয়েট করতে বলেছে ডেটাসের জন্য, রাইট? তাহলে প্রভিশন বানাতে বলেছে 5% অন ডেটাস। তাহলে ডেটাস যদি 60,000 টাকা হয়, তার 5% 5×6 = 30, মানে 3,000 রুপিস হচ্ছে আমাদেরকে টোটাল প্রভিশন হওয়া উচিত। কিন্তু আছে 2,000 টাকা, তাহলে 1,000 টাকার প্রভিশন বাড়লো, তাহলে লাইবিলিটিস বাড়লো, তাহলে রিভ্যালুয়েশন লস হয়ে গেল। তাহলে রিভ্যালুয়েশনে টু প্রভিশন ফর ডেটাস কত টাকা? 60,000 টাকা ইন্টু 5%, যেটা বেরোবে তার থেকে মাইনাস 2,000, টোটাল 1,000 টাকা। এবং বর্তমানে প্রভিশন কত হলো? 3,000 টাকা। তাহলে আমাদের নিউ ব্যালেন্স শিটের মধ্যে পাঠিয়ে দিই। তাহলে এখানে আসবে প্রথমে ডেটাস, কত ভেতরে রাখবো হচ্ছে 60,000 টাকা, তার থেকে লেস করে দেবো প্রভিশন, নিউ প্রভিশন নিয়ে টোটাল কত? 60, এবং নতুন প্রভিশন বাড়ার পর টোটাল প্রভিশন কত হলো? 3,000। তাহলে কত পড়ে থাকবে? 57,000। তাহলে দেখো আমাদের ডেটাসও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কমপ্লিট, ডেটাস কমপ্লিট, প্রভিশন কমপ্লিট। এরপরে পড়ে আছে শুধু স্টক। স্টকে কি বলেছে? স্টকে কোনো চেঞ্জেস অঙ্কে বলেনি, তাহলে স্টক 32,000 নিউ ব্যালেন্স শিট চলে গেল। এরপর ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক 22,000 টাকা নিউ ব্যালেন্স শিট। ক্যাশ অ্যাট ব্যাংকটাকে আমরা ভেতরে রাখছি, কারণ এর সাথে কিছু অ্যাডলেস হতে পারে, কারণ নতুন পার্টনার বলেছে গুডউইলের টাকা আনবে, সেই সমস্ত গুলো চেঞ্জ কিন্তু হতে পারে।
আমাদের অঙ্কে একটু গুডউইলটা কি বলেছে, গুডউইল ইজ টু বি ভ্যালু 2 years পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট। আচ্ছা, গুডউইলের ভ্যালু যেটা হচ্ছে সেটা কিন্তু নতুন পার্টনাররা ক্যাশে আনছে না, তার মানে আমাদের এখানে ক্যাশে কোনো কিছু চেঞ্জ হবে না, 22,000 টাকাটাকে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। যদি আমাদেরকে নতুন করে নতুন পার্টনার ক্যাপিটালের টাকা আনছে, ক্যাশে গুডউইলের টাকা আনছে, তখন তো ক্যাশ বাড়তো, তাই আমরা ক্যাশটাকে তখন যোগ করে বাইরে পাঠাতাম। এক্ষেত্রে ক্যাশ কোনো চেঞ্জ হয়নি, তাই ডাইরেক্টলি বসিয়ে দেবো। এরপর আমাদের শুধু একটাই আইটেম পড়ে থাকলো, সেটা হচ্ছে নিউ যে গুডউইল তার ভ্যালুয়েশন। তাহলে দেখো আমাদের ব্যালেন্স শিটে লাইব্রেরি সাইড পুরো কমপ্লিট, অ্যাসেট সাইড পুরো কমপ্লিট, কোনো আইটেম পড়েনি। অ্যাডজাস্টমেন্টস মোটামুটি সব কমপ্লিট, শুধু একটা আইটেম পড়ে রয়েছে নিউ গুডউইল যেটা হবে তার যেটা ভ্যালুয়েশন। আর আমরা জানি গুডউইলের যে ভ্যালুটা আগে বার করবো ওয়ার্কিং নোটস এর মধ্যে, তার ভ্যালুটা ওল্ড পার্টনার এবং নিউ পার্টনারের মধ্যে আগে আমাদেরকে স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিও বার করতে হবে, সেই রেশিওতে নিজেরা একজন আরেকজনকে ভ্যালুটা কিন্তু দেবে। তো সবার আগে আমরা ওয়ার্কিং নোটসে চলে যাবো। ওয়ার্কিং নোটস এর মধ্যে সবার আগে আমরা বার করব গুডউইলের ভ্যালু। গুডউইলের ভ্যালু কি বলেছে, গুডউইলের ভ্যালু বলছে আগে 3 বছরের যে প্রফিটটা দেওয়া তার অ্যাভারেজ প্রফিট আমাদেরকে লাগবে, তাই লাস্ট 3 কমপ্লিটেড ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিট। তাহলে 55,000, 55, 60 অ্যান্ড 65। তাহলে 55,000 প্লাস 60,000 প্লাস 65,000 আমরা করে দেবো ডিভাইড 3 দিয়ে, তাহলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে অ্যাভারেজ প্রফিট সবার আগে, রাইট? তাহলে অ্যাভারেজ প্রফিট আমাদেরকে কত বেরোবে, 55,000 প্লাস 60,000 প্লাস 65,000 ডিভাইড বাই 3। তাহলে আমি বলতে পারি 60,000 হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। এবার বলছে গুডউইলের ভ্যালু কি হবে, গুডউইলের ভ্যালু হবে 2 years পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট। অর্থাৎ অ্যাভারেজ প্রফিট যা বেরিয়েছে তার 2 years পারচেস, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিলে যেটা ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে আমার গুডউইলের ভ্যালু সমগ্র ফার্মের। তাহলে আমি বলতে পারি টোটাল গুডউইল অফ দ্য ফার্ম ইজ ইকাল টু 60,000 ইন্টু 2, তাহলে কত, 1,20,000 টাকা, রাইট? এইবার এই 1,20,000 টাকার মধ্যে আমাদেরকে সবার আগে বার করে নিতে হবে স্যাক্রিফাইসিং রেশিও কি হচ্ছে, গেইনিং রেশিও কি হচ্ছে, এবং তারপরে আমরা জার্নাল এন্ট্রি করব গেইনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার। কারণ যে গেইন করছে সে গুডউইলের টাকাটা দিয়ে দেবে, যে স্যাক্রিফাইস করছে সে গুডউইলের টাকাটা পাবে, তাই তার ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়লো, তাই স্যাক্রিফাইসিং পার্টনার অ্যাকাউন্টকে করবো ক্রেডিট আর গেইনিং পার্টনারকে করবো ডেবিট। তাহলে আমরা যদি জার্নাল এন্ট্রিটা একবার লিখে নিই, গেইনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার অ্যাকাউন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের গুডউইলের ট্রিটমেন্ট হবে। নিউ গুডউইল, তাহলে আমরা ওয়ার্কিং নোট নাম্বার 2, আগেরটা ছিল আমাদের ওয়ার্কিং নোট নাম্বার 1, এবার আমরা 2 তে কি করব, আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও ফর্মুলা কি আমাদের, ওল্ড পিএসআর মাইনাস নিউ পিএসআর। সবার আগে আমরা কার বার করব, এ এর ওল্ড পিএসআর কত, 3:2:1, আর নিউ পিএসআর 1:1:1। তাহলে ওল্ড হচ্ছে 3:2:1, নিউ হচ্ছে 1:1:1। সবার আগে তাহলে ওল্ড পিএসআর এর হচ্ছে 3/6 মাইনাস নিউ হচ্ছে 1/3। বি এর কত, বি এর হচ্ছে 2/6 মাইনাস নিউ হচ্ছে 1/3। সি এর কত, সি এর হচ্ছে 1/6 মাইনাস 1/3।
সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদেরকে 6 and 3 এর এলসিএম বার করতে হবে। তাহলে 6 and 3 এর এলসিএম 3 দিয়ে যদি দেয় 3, তাহলে আমাদের 6 হচ্ছে গিয়ে এলসিএম, রাইট? 3 into 2 6, তাহলে 6, নিচে সমস্ত কিছু এলসিএম চলে গেল 6। এবার ওপরে কি করব? 6 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 6 হয়, তাই 1 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3, মাইনাস 3 এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়, তাই 2 এর সাথে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওপরে যাবে 2। তাহলে আমরা বলতে পারি 3 থেকে 2 মাইনাস করলে পজিটিভ বেরোচ্ছে, তাহলে 1/6। এরপর এরপর 6 এর সাথে 1, তাহলে উপরে গেল 2, মাইনাস 2, 2 চলে গেল, তাহলে 2 থেকে 2 মাইনাস করলে 0/6। আর 0/6 মানে হচ্ছে গিয়ে আমাদের 0, অর্থাৎ কোনো চেঞ্জ নেই, কারণ 0 কে 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে সেটা কিন্তু 0ই বেরোয়। তাহলে আমি বলতে পারি বি না তো স্যাক্রিফাইস করেছে না তো গেইন করেছে, কোনো চেঞ্জ নেই বি এর। এরপরে সি, সি এর কি বলছে? তাহলে উপরে গেল 1 আর এখানে 2, তাহলে 2, তাহলে 1 মাইনাস 2 করলে আমরা বেরোবে -1/6। মাইনাসটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা উপরে দিই -1/6। তাহলে দেখো এ পজিটিভ 1/6 আর সি এর নেগেটিভ 1/6। আর আমরা বলেছিলাম স্যাক্রিফাইসিং রেশিও ইউজ করলে ফর্মুলা, যাদের পজিটিভ বেরোবে তারা বলবো স্যাক্রিফাইস করেছে, যাদের নেগেটিভ বেরোবে তারা বলবো গেইন করেছে। তাহলে এক কথায় বলতে পারি এ স্যাক্রিফাইস করেছে, রাইট? আর সি গেইন করেছে। তাহলে আমি বলতে পারি সি যেহেতু গেইন করেছে তাই সি টাকা দেবে গুডউইলের, আর এ যেহেতু স্যাক্রিফাইস করেছে তাহলে এ টাকা পাবে হচ্ছে গুডউইলের। তাহলে সি কত টাকা পাবে? ৳1,20,000 ইন্টু 1/6, তাহলে 20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি সি যেহেতু গেইন করেছে তাই সি 20,000 টাকা দেবে কাকে? এ যেহেতু স্যাক্রিফাইস করেছে তাই এ পাবে সেই 20,000 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো? তাহলে জার্নাল এন্ট্রি দাঁড়ালো আমাদের গেইন কে করলো সি, তাহলে সি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? তাহলে সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 20,000 টাকা চলে এলো, আর সি টাকাটা দিয়ে দিল, টাকাটা পাচ্ছে কে? এ টাকা পাচ্ছে, তাই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে করব ক্রেডিট। তাহলে বাই সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 টাকা, ব্যাস। তাহলে সমস্ত গুডউইলের ট্রিটমেন্ট হয়ে গেল। নিউ যে গুডউইলটা ছিল তার ভ্যালুয়েশন বার করলাম, স্যাক্রিফাইসিং রেশিও বার করলাম, যে স্যাক্রিফাইস করেছে সে টাকা পেলো, যে গেইন করেছে সে টাকা দিল। এরপর আমাদের অঙ্কে দেখো আর কোনো আইটেম পেন্ডিং নেই, গুডউইল হয়ে গেছে, ভ্যালুয়েশন হয়ে গেছে, প্রভিশন হয়ে গেল, আর যা ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম ছিল সব হয়ে গেছে, এখানে আর কিছু বাকি নেই। এবার সিম্পলি আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স বার করব। তাহলে দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই দিকটা বড় 10,000 টাকা, তাহলে দুই দিকে 10,000 টাকা লিখে দিলাম যে সাইডটা বড় হয়। সেখান থেকে ডেবিট দিকের অ্যামাউন্টটাকে লেস করে দিলাম, 9,000 টাকা আমাদের রিভ্যালুয়েশন গেইন বেরোলো, প্রফিট বেরোলো। টু রিভ্যালুয়েশন গেইন, অথবা গেইন অন রিভ্যালুয়েশন বা প্রফিট অন রিভ্যালুয়েশন, যা খুশি লিখতে পারো। সবার আগে কে পাবে? এ পাবে।
এস ক্যাপিটাল। এ কত পাবে? 9,000 টাকার ইন্টু 3/6। বি কত পাবে? 9,000 টাকা ইন্টু 2/6। ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগাভাগি করবে। সি কত পাবে? 9,000 টাকা ইন্টু 1/6। তাহলে ভাগ করে দিই। 4,500, 3,000, 1,500। এবং সেম জিনিসটাকে আমাদের পোস্টিং করতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে বাই রিভ্যালুয়েশন 4,500, 3,000 এবং 1,500। তাহলে রিভ্যালুয়েশন কমপ্লিট। এবার আমরা বার করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে। সবার আগে এ বার করি। 80,000 যোগ 6,000 যোগ 20,000 যোগ 4,500, তাহলে 1,10,500 মাইনাস 9,000। তাহলে বলতে পারি ব্যালেন্স পড়ে আছে 1,01,500। তাহলে টু ব্যালেন্স সিডি, এটা আমাদের ব্যালেন্সিং ফিগার। এরপরে আমাদের বি এর বার করব। বি এর হচ্ছে 60,000 যোগ 4,000 যোগ 3,000, 67,000 মাইনাস 6,000, তাহলে 61,000 টাকা ব্যালেন্স পড়ে আছে। সেম ভাবে আমরা সি এর বার করি। তাহলে 50,000 যোগ 2,000 যোগ 1,500, 53,500 মাইনাস 3,000 মাইনাস 20,000, 30,500, রাইট। এই ব্যালেন্স গুলোকে আমাদের চলে যাবে কোথায়? নিউ ব্যালেন্স শিটের ক্যাপিটালের মধ্যে। এ বি সি 1,01,500, বি হচ্ছে 61,000, সি হচ্ছে 30,500 এবং টোটালটা বাইরে পাঠিয়ে দেবো। এক লাখ 93,000। এরপরে আমরা ব্যালেন্স শিটের দুই সাইডটাকে যোগ করব, দেখবে ম্যাচ করে যাবে। 8,000, 40,000, 2,41,000। এই দিকগুলো যোগ করি। এরপরে আমরা অ্যাসেট সাইডটা যোগ করি। 1,30,000 যোগ 57,000 প্লাস 32,000 প্লাস 22,000, তাহলে 2,41,000। এবং এর সাথে বলতে পারি 100% আমাদেরকে কিন্তু ব্যালেন্স শিট ম্যাচ করে গেল এবং অঙ্কটা আমাদের কারেক্ট। এর সাথে সাথে আমরা কি করলাম, সমস্ত প্রথম যে চ্যাপ্টারটা চেঞ্জ ইন পিএসআর পার্টনারশিপের উইথ বেসিক অল কনসেপ্ট সবকিছু কমপ্লিট করলাম। একটা ইম্পর্টেন্ট অঙ্ক যার মধ্যে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, এক্সিস্টিং গুডউইল, নিউ গুডউইলের ভ্যালুয়েশন করলাম, স্যাক্রিফাইসিং রেশিও বার করলাম, ডিস্ট্রিবিউট করলাম এবং রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শিট তিনটেই বানালাম। এবং আশা করি তোমাদের পার্টনারশিপের সমস্ত কনসেপ্ট উইথ এই অঙ্কটা প্র্যাকটিস হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমরা নেক্সট যে ভিডিওটা করব অ্যাডমিশনের একটা অঙ্ক করব, রিটায়ারমেন্ট ডেথের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব। তারপরে তোমাদের অনেকের রিকোয়েস্ট করেছিলে শেয়ারের চ্যাপ্টারটা ভালো করে করিয়ে দিতে, শেয়ারের চ্যাপ্টারটা ফুল ভালোভাবে করবো, যত ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে উইথ কনসেপ্ট। আর তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব। এবং আমাদের তার সাথে সাথে কিন্তু এই 3 দিনে আমাদের র্যাপিড রিভিশন উইথ কনসেপ্ট সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
এবং আমাদের লাস্ট মিনিট যে রিভিশন, লাস্ট মিনিট যে প্র্যাকটিস, সেটা কিন্তু করলে আমাদের পরীক্ষা কিন্তু জাস্ট ফাটিয়ে হবে। তাহলে তোমরা এই অঙ্কটা হাতে কলমে বাড়িতে প্র্যাকটিস করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট র‍্যাপিড ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ।